যদি নিয়ম মানা কোনো মুসলিম মেয়ে একজন নিয়ম মানা মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, যদি সেই রকম পাত্র সে খুঁজে না পায় আর বাপ মা তাকে বয়সের কথা বলে তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দেয়, এই রকম পরিস্থিতিতে সেই মেয়েটার কি করা উচিত? বোন বললেন যে একজন নিয়ম মানা মুসলিম ছেলে আর নিয়ম মানা মুসলিম মেয়ে তারা কি করবে? একে অন্যকে বিয়ে করবে। আচ্ছা, একে অন্যকে চেনে না, তাহলে বলবেন নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে। আমি ভেবেছি তাহলে তো বিয়ে করে ফেলতে পারে। যদি বলেন কোনো নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে বিয়ে করতে চাচ্ছে কিন্তু গুণসম্পন্ন জীবন সঙ্গী খুঁজে পাচ্ছে না, তখন কি করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। আমি ভেবেছিলাম আপনি বলছেন এমন ক্ষেত্রে আপনি মধ্যস্থতা করে বিয়ে পড়িয়ে দেবেন, এজন্য অনেক সওয়াবও পাবেন। যদি এরকম নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনসঙ্গী খোঁজে, তাহলে আইআরএফ এর একটা ম্যারেজ প্রিপারেটরি কোর্স করেন। মেয়েরা যখন আইআরএফ এর এই কোর্সটা করেন তখন জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়, কারণ তখন তারা জানতে পারে এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার, ইত্যাদি ইত্যাদি। মার্কেটের অবস্থা খারাপ, ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন, ভালো ছেলের চেয়ে ভালো মেয়ে পাওয়া কঠিন। তাই আমরা পুরুষদের জন্য ম্যারেজ প্রিপারেটরি কোর্সের ব্যবস্থা করেছি এই গত বছর থেকে। এবার প্রশ্নে আসি যে আপনি গুণসম্পন্ন জীবনসঙ্গী খুঁজে পেলে কি করবেন? যারা গুণসম্পন্ন আছে তাদেরই পাবেন, তাদের মধ্যেই দেখেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কতখানি আপোষ করবেন আপনি। এখন আপনি যেমন চাচ্ছেন সেরকম পাত্র হয়তো খুঁজে পান না। আর একটা কথা, এরকম বলবেন না যে আমি একটা গুণবান ছেলেকে চিনি, ওরকমই ছেলে চাই আমি, তার মানে রাজপুত্র অথবা রাজকন্যা। আমি একটা লোককে চিনি কিন্তু সে বিবাহিত, তবে তার মতোই চাই আমি। খুব গুণবান হতে হবে, ডাক্তার হতে হবে, তারপর এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, অনেক ধনী হতে হবে, এভাবে আবার প্যাচে পড়বেন। যদি গুণবান স্বামী চান কোনো সমস্যা নেই। খুঁজতে গিয়ে যদি দেখেন আপনার মতো গুণসম্পন্ন কাউকে পাচ্ছেন না, তখন যেটা করতে পারেন অন্য তিনটা মানদণ্ডে আপোষ করতে পারেন। আপনি গুণবান স্বামী চাচ্ছেন, ঠিক আছে, কোটিপতি হতে হবে না, অন্তত পক্ষে লাখপতি হোক, কোটিপতি না হোক লাখপতি। 1 লাখ টাকা না থাকলেও অন্তত পক্ষে 50,000 টাকা থাকুক। এভাবে 50,000 থেকে 30-এ নামবেন, 30 থেকে 20-এ, তারপর 10-এ, এভাবে যতটা নিচে নামতে পারেন। সৌন্দর্যের ক্ষেত্রেও একইভাবে বিচার করবেন, চেহারার ক্ষেত্রে আপোষ করেন। আভিজাত্যের ব্যাপারও একই, অন্য মানদণ্ডগুলো নিচে নামিয়ে আনেন যতখানি সম্ভব হয়। আপনার যেটা মনে হয়, অর্থাৎ যতখানি আপনি আপোষ করতে পারেন। আমি আপোষ করতে রাজি আছি, তারপরও গুণবান কাউকে পাচ্ছি না। বাবা মাও খুব বেশি চাপ দিচ্ছেন। কিরকম বেতনে আপনি আপোষ করতে রাজি আছেন? কতখানি? 4,000 টাকা হলে আমি কত টাকা? সন্তুষ্ট। 4,000। 4,000 মিনিমাম না ম্যাক্সিমাম? এটা তো আমার শর্ত। 4,000 এটা মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম। আমি আসলে গুণবান স্বামী চাই, এটাই আমার একমাত্র চাওয়া। বোন, কোনো কাজ করার চেয়ে মুখে বলাটা খুবই সহজ। এরকম হলে আপনার তাকওয়া অনেক ভালো। অনেকে 3,000-এও সন্তুষ্ট হয়, আলহামদুলিল্লাহ। 4,000 মানে সত্যিই মাশাল্লাহ। আপনি অন্যান্য মানদণ্ডে আপোষ করছেন, এটা খুব ভালো। তার মানে আপনি গুণবতী, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আমি উত্তরটা এখনো শেষ করিনি, প্রথমে যেটা করবেন অন্য মানদণ্ডগুলো নিচে নামাবেন। অন্য মানদণ্ডগুলো যখন নিচে নামাবেন তখন আপনার গুণের ব্যাপারে আশা উপরে থাকবে অনেক বেশি। তখন এই মানদণ্ডটা একটু নিচে নামাবেন, যে সবচেয়ে ভালো। হয়তো আপনি চাচ্ছেন 90-এর উপরে মার্কস, গুণ অনেকে হয়তো দেখবেন 80-এর উপরে মার্কস। 80 না হলে 70-এ যান। যখন এভাবে নিচে নামবেন খেয়াল রাখবেন বিশ্লেষণটা যেন সঠিক হয়। ধরেন পছন্দ মতো কাউকে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থায় আপনি আপোষ করতে রাজি আছেন। তবে যখন কেউ গুণের ব্যাপারে আপোষ করতে চান তখন সে বুঝতে পারে না। সে হয়তো বিয়ে করলো এমন এক লোককে যার ইনকাম মাসে 30,000, কিন্তু গুণের পরিমাণ কত? 100-র ভেতরে মাত্র 40। আরেকজন লোক গুণের ক্ষেত্রে ছিল 70, মাসিক আয় 10,000, তাকে আগেই বাতিল করা হয়েছে, কারণ আগে সে ঠিক করেছিল কমপক্ষে 30,000 টাকা লাগবে। আর এটা খুবই কমন। প্রথম দিকে 30,000 টাকা চাচ্ছিলেন, এটা ভুল না, ঠিক আছে, সমস্যা নেই। এখনকার দিনে টাকার প্রয়োজন, 30,000 টাকায় স্বাচ্ছন্দ্যে থাকা যায়। মেয়ে চাচ্ছে হবু স্বামীর ইনকাম 30,000 হবে, সেটা ঠিক আছে। তারপর সে 20,000-এ নামলো, তারপরও পছন্দ মতো পেল না। তারপর সে একটু দূরে গেল, একজনকে পেল যার ইনকাম 30,000, কিন্তু তার তাকওয়া লেভেল 90 না, মাত্র 40। যদি আপনি এরকমই চান, একজন তো ছিল যার তাকওয়া লেভেল ছিল 70, তার ইনকাম 10,000, 4,000 না, তাহলে যখন এমন পাত্র খুঁজবেন
আপনাকে বুঝতে হবে, প্রথমেই যখন জরিপ করবেন তখন হয়তো আপনার পছন্দ মতো পাত্র খুঁজে পেলেন না, তারপর গুণের লেভেল ছাড় দিলেন, 90 থেকে 80-তে নামলেন। তবে একটা ছেলে যে আশেপাশে ছিল তার গুণের লেভেলটা হয়তো 65 ছিল। যখন সিদ্ধান্ত নিলেন, বিয়ে করলেন সেই ছেলেকে যার গুণের লেভেলটা 35। হয়তো বেতন অনেক বেশি, অন্যদিকে কম। এটা খুবই কমন। এমনকি যেসব মহিলা আইআরএফ এ ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রেও এরকম দেখা যায়। আমার স্ত্রীর কাছে প্রায় এ ধরনের খবর পাই। আমি অবশ্য কোনো মহিলার সাথে সরাসরি এভাবে কথা বলি না, আমার স্ত্রীর কাছ থেকে এই খবরগুলো আমি পাই। দেখো, মেয়েটা দাওয়া ট্রেনিং করেছে, মেয়েটা সেখানে খুব ভালো করেছিল, লেডিজ উইং এর প্রধান গ্রুপে ছিল, সেখানে মেয়েটা অনেক ভালো কাজ করেছে, তার ভালো বিয়ে হওয়ার কথা ছিল। শেষে যখন পছন্দ করলো তখন বললাম এই তার পছন্দ, অন্যরা তো আরো ভালো ছিল। তাই মনে রাখবেন, যখন গুণের ক্ষেত্রে আপনি আপোস করবেন, এখানে একটা কথা আছে, জানা খারাপটা অজানা খারাপের চেয়ে অনেক ভালো। হয়তো এমন কাউকে বিয়ে করলেন যে আমেরিকায় থাকে, তার ব্যাকগ্রাউন্ড জানেন না, হ্যাঁ সেখানে একটা ডিগ্রি নিয়েছে সে। তার চেয়ে পরিচিত কাউকে বিয়ে করেন, তার গুণের লেভেলটা হয়তো 60, কাজ করে একটা ইসলামিক অর্গানাইজেশনে। আপনি তাকে বাদ দিয়ে বিয়ে করলেন আমেরিকার ছেলেকে। এটার মানে কি, কেউ দুবাইতে, কেউ আবার ইংল্যান্ডে, তারা কি এই জায়গায় কোনো আপোস করছে? যদি ইংল্যান্ডে কোনো ধার্মিক পাত্র খুঁজে পান তাহলে আমার সমস্যা নেই। সে হয়তো খুব ভালো দাওয়া দিয়ে বেড়ান, সেই লোক হয়তো পড়াশোনা করেনি, ইংরেজিতে খুব একটা ভালো না, কিন্তু মাসে ইনকাম 30,000। এটা সিকিউরিটি, ইংল্যান্ড আরেকটা সিকিউরিটি। তাহলে এভাবে বিভিন্ন মানদণ্ডে আপোস করার সময় অনেকে বুঝতে পারে না যে এভাবে তারা আসলে নতুন সমস্যায় পড়ে যাচ্ছে। এই কারণে আল্লাহর পথ নির্দেশনা গুরুত্বপূর্ণ। যখন পথ নির্দেশনা চাচ্ছে আর যখন সেটা পাচ্ছে যে এই লোকটা যোগ্য, আমি তো 4 বছর ধরে চেষ্টা করছি, এভাবে তাদের মনটা একেবারে তালাবদ্ধ হয়ে যায়। যখন তারা পরিচিত লোকের উপদেশ নেয়, বিভিন্ন পরামর্শ নেয়, আমি আগেও বলেছি, বাবা মাকে বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের বলেন, যাদের আপনি সম্মান করেন, তারা যখন বলবে এটাই তোমার পছন্দ, এর চেয়ে ভালো আছে, না না এটাই আমার সিদ্ধান্ত, এভাবে মুগ্ধতা চলে আসে। একজন গুণবতী মেয়ের ক্ষেত্রেও, যেহেতু সে একজন গুণবান স্বামী চাচ্ছে, একজনের সাথে দেখা হলো, 2বার দেখা হওয়ার পর একেবারে কুপকাত কুপকাত, এটাও এক ধরনের মুগ্ধতা। বাবা বলছে বিয়ে করো না, না এখানে বিয়ে করব। গুণবান চাচ্ছেন, কিন্তু এর মধ্যে কি গুণ আছে? এমন কাউকে বিয়ে করছেন যার গুণের লেভেল 40, এখানে উদাহরণ দিচ্ছি, 40 মার্কস, অন্য দিকগুলোতে কিছুই নেই, অন্য মানদণ্ডগুলোর অবস্থাও খারাপ। বাবা বলছে বিয়ে করো না, না বিয়ে করব। এটাও আসলে মুগ্ধতা। সেজন্য আপনাকে সাবধান হতে হবে, একেবারে নাছোড়বান্দা হবেন না। অন্য লোকের পরামর্শ নেন, উপদেশ নেন, অভিজ্ঞ লোককে জিজ্ঞেস করেন, বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন। প্রথম দিকে তারা জিজ্ঞেস করে, পরবর্তীতে যখন সিদ্ধান্ত নেয় তখন মনে করে তারা বিশেষজ্ঞ। এই ব্যাপারটা এমনকি আইআরএফ এর লেডিজ উইং এও খুব কমন একটা ঘটনা। প্রথম দিকে ভালোই থাকে, পরবর্তীতে আপোস করতে করতে এমন অবস্থায় চলে যায়, আপোস করছেন, 4,000 টাকা চাচ্ছিলেন, সেখানে 20,000 পেতে পারেন। 4,000-এর কথা বলা সহজ, কিন্তু পালন করাটা খুবই কঠিন। এখনকার দিনে 4,000-এ জীবন ধারণ কঠিন, খুবই কঠিন, আসলে খুব কঠিন। তবে তাকওয়া থাকলে পারবেন। আমাদেরকে বুঝতে হবে, যদি আপোস করেন গুণের লেভেলের ব্যাপারে, তাহলে শিক্ষার ক্ষেত্রে আপোস করতে হবে। হয়তো সেই লোক ইংরেজি জানে না, হয়তো তার অন্য সমস্যাও আছে, তাই মুখে বলাটা সহজ কিন্তু করা কঠিন। আপনি বলছেন আপোস করবেন, তবে ইংরেজি জানতে হবে, তারপর দায়ী হতে হবে, গুণ কম, কিন্তু 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 এরকম অনেক কিন্তু থাকবে। এভাবে নিজেকে বন্দি করে রাখছেন। হয়তো অনেক যোগ্য লোক আছে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন নিরুপায় হয়ে, একদম মরিয়া হয়ে। তারপর কি হয়? বিয়ে হয়ে যায়। কয়েক মাসের মধ্যে সমস্যা শুরু হয়, কিন্তু কাউকে সে বলে না, কারণ বাবা মায়ের সাথে ঝগড়া করেছে। তাই সে আর কয়েক মাস দাম্পত্য জীবন চালিয়ে যায়, বা কয়েক বছর। তারপর যখন পরামর্শের জন্য আসে, তখন সে বলে কই কিছুই তো হয়নি, আমি তো কোথাও কোনো সমস্যা দেখছি না। তারপর আবার সমস্যা। তারা কয়েক মাস সমস্যাটা চেপে রাখে, অথবা কয়েক বছর পরে বুঝতে পারে যে ভুল করেছে, এটা ছিল আসলে মুগ্ধতা।
প্রথমে মনে করেছে গুণবান ছেলেকে বিয়ে করেছে, কিন্তু তার গুণের লেভেল অনেক নিচে, অন্য কিছু আরো কম। তাহলে এটা আসলে এক ধরনের মনের বিভ্রম। বিশ্বাস করেন, এটা আসলে মনের বিভ্রম। যখন মরুভূমির মধ্যে একজন লোক পানি খুঁজে পাচ্ছে না, তখন সে চারিদিকে পানি দেখে। সামনে হয়তো মরুদ্যান, কিন্তু সে অন্যদিকে পানি দেখতে পায়। এই বিভ্রমটা খুবই কমন, অনেকের মধ্যে দেখা যায়। প্রথমে একটা মেয়ে হয়তো ভালো স্বামী খুঁজছে, মেয়েটার ইমান ভালো, অন্য সবকিছু ভালো। সে যখন পাগলের মতো স্বামী খুঁজতে থাকে, হয়তো কাউকে দেখে মুগ্ধ হয়ে যায়, তো ইন্টারনেটে বসলো, নেট সার্ফ করতে লাগলো, তারপর চ্যাট করতে লাগলো, শরিয়া বিরোধী বিভিন্ন কাজ করলো, ইসলামিক লোকজন। তারপর সিদ্ধান্ত নিল, আপনি তো লোকটাকে চেনেন না, তার আত্মীয় স্বজনকে চেনেন না, তার পরিবারের কাউকে চেনেন না, শুধুমাত্র ইন্টারনেটে চ্যাট করে সিদ্ধান্ত নিলেন। তারপর বাবা মা গুরুজনদের মতের বিরুদ্ধে যাচ্ছেন, বন্ধু বান্ধবের মতের বিরুদ্ধে যাচ্ছেন। এভাবে কি হচ্ছে? জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এটা আসলে খুবই কমন ব্যাপার। এটা হলো আসলে কয়েনের আরেকটা পিঠ। তারা বলে, না আমি ইসলামিক, আমার বাবা মা ইসলামিক না। আমি বাবা মার কথার বিরুদ্ধে গেছি, কারণ আগে আমি উত্তরটা দিয়েছি, যদি কোনো লোককে বিয়ে করতে চান যে ইসলামিক, বাবা মা না চাইলেও মতের বিরুদ্ধে যেতে পারেন, সেই উত্তরটাই তারা এখানে ব্যবহার করছে। আর যদি সেই একই লোকের উপদেশ নেয় যে আমরা বিয়ে করতে পারবো কিনা, যদি বলে না, তাহলে উপদেশ নেয় না। তার মানে আগেই মানুষ স্থির করেছে আমি বিয়ে করবই। যদি ফতোয়া জোগাড় করেন, এমন বিশেষজ্ঞের মতামত নেবেন যে আপনার সাথে একমত, তারপর বলবেন হ্যাঁ এটাই সঠিক ফতোয়া, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি বলবো একেবারে শেষ সীমায় চলে যাবেন না, যেখানে হতাশ হতে হয়, এতটাই হতাশ হয়ে যাবেন যে চিন্তা ভাবনা ছাড়া সিদ্ধান্ত নেবেন, আর মনে করবেন যে এই পছন্দই সঠিক। এই ব্যাপারটা খুবই কমন সেই মেয়েদের মধ্যে যারা ইসলামিক, যারা ধার্মিক এবং গুণবতী। সে গুণবতী, কিন্তু আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে, তাই একটা সিদ্ধান্ত নেন, যদি 5,000 চান সমস্যা নেই। এটা বলবেন না ম্যাক্সিমাম 5,000 টাকা, বলবেন 4 থেকে 20,000 টাকা মিনিমাম। ম্যাক্সিমাম 4,000 না, মিনিমাম 4,000 টাকা, সমস্যা নেই। আর তারপর ভালো, মুখে বলা খুব সহজ, কিন্তু কাজে করা কঠিন। এটা আপনার মানদণ্ড হলে আপনারা আপনজন, যাদেরকে সম্মান করেন, যাদেরকে ইসলামিক মনে করেন, তাদেরকে এ ব্যাপারে জানান। এমন ধার্মিক লোক চাচ্ছেন যার মাসিক ইনকাম 4,000। ব্যাপারটা সহজ না, তবে সম্ভব, কঠিন হলেও সম্ভব। এই কারণেই আমরা কিছু কোর্স পরিচালনা করি। তবে একটা প্রশ্নের উত্তরে এমন কারো ভাবা উচিত না যাতে করে সে ভুল সিদ্ধান্ত নেয়। আশা করি উত্তরটা পেয়েছেন।